হ্যালো, আব্দুল মান্নান সাহেব, আপনি লাইনে আছেন? হ্যাঁ আছি লাইনে আছি। জি। তো বাংলা ট্রিবিউন এর নিউজে দেখাচ্ছে যে আপনি এই কয়জন রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ সহ আরও কয়েকজনের বিরুদ্ধে একটি জঙ্গি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আপনার কিছু জানা নেই? মামলা আমরা একটা করছি সাভারে। জি জি হ্যাঁ হ্যাঁ। জি। তো 24 পরবর্তী বাংলাদেশে এইরকম জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্বকে টার্গেট করে আপনারা জঙ্গি মামলাটা করলেন, এর পিছনে উদ্দেশ্য কি আপনাদের? এবং আপনি নিজে বাদী হয়েছেন। জঙ্গি যদি কেউ হয় তো জঙ্গি মামলা হবে না? জি। জঙ্গি কেউ হলে জঙ্গি মামলা হবে না? ও, আপনি বলতে চাচ্ছেন আসিফ আদনান জঙ্গি, জাকারিয়া মাসুদ জঙ্গি এবং রেজাউল করিম আবরার, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ নেতা, কেন্দ্রীয় নেতা, তো এরা জঙ্গি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা তো একটা লিঙ্ক থেকে তাদেরকে সম্পৃক্ততা পাই মামলাটা করছি। এটা আপনারা কোর্টে পেশ করেন। না না, ঠিক আছে না, মামলা আপনি তো প্রাথমিকভাবে তদন্ত করবেন, তাই না? হ্যাঁ, মানে মামলা একজন অভিযোগ দিল, একজন তথ্য দিল, আর নতুন বাংলাদেশে মামলা হয়ে যাবে এমন না। আপনি কি তদন্ত করেছেন? ইনকোয়ারি হবে, রিপোর্ট যাবে, তারপরে না তার বিচার হবে। ও, তার মানে আপনার কথা হলো যে আপনি একটা সূত্র পেয়েছেন, মামলা করে দিলেন, এরপরে তারা যায় কোর্টে বুঝুক, নাকি? হ্যাঁ। তাহলে তো আপনি তো এভাবে না না, বাংলাদেশের আইনটা কি এরকম? আমি তো কারামুক্তি নিয়ে কাজ করি, ঠিক আছে? আমি আপনাকে বলি, আপনি এই ডিসি মাসুদকে চেনেন, যিনি খুব ভাইরাল, জুলাই আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষে ছিলেন সম্ভবত, এবং পরবর্তীতে উপদেষ্টা হাসান আরিফের ছেলে তার বৌমাকে, অর্থাৎ প্রাক্তন স্ত্রীকে, ওই যে নীলা ইসরাফিল, যে মহিলাটাও ভাইরাল, তাকে আক্রমণ করে এবং ছুরিকাঘাতে তার মাথার কয়েক জায়গায় কেটে যায়। সে একেবারে হসপিটালের সার্টিফিকেট নিয়ে আহত অবস্থায় সেখানে যায় মামলা করতে। তখন কিন্তু তারা এই ব্যাখ্যা দেয় যে উনি এসেছেন অভিযোগ করতে, আমরা তদন্ত ছাড়া মামলা নিতে পারি না। জি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ। তো তখন কিন্তু ডিসি মাসুদ এই ব্যাখ্যা দিয়েছিলেন এবং আমাকে অভিশাপ পর্যন্ত দিয়েছেন। পরবর্তী একদিন দেখা হয়েছে যে আপনি যেটা করেছেন, একেবারে মামলা নিতে বাধ্য করেছেন, এটা আইনত একটা বেআইনি কাজ হয়েছে এবং এটার সুযোগ নেই। তারপরেও আমরা জনরোষ থেকে বাঁচতে মামলা নিয়েছি, এরকম একটা ব্যাখ্যা দিয়েছেন। তাহলে তার ব্যাখ্যাটা কি ভুল? তিনি বললেন যে একজনের অভিযোগের ভিত্তিতে মামলা করা যায় না, এটা আগে তদন্ত করতে হয়। আর আপনি বললেন যে আমি তারা জঙ্গি বলেই আমি মামলা করেছি। এখন কি কি এভিডেন্স আপনি পেয়েছেন? যেহেতু আমরা কারামুক্তি নিয়ে কাজ করি, এখন তাদের পক্ষে আমরা কাজ করব কিনা, তাদের পক্ষে দাঁড়াবো কিনা, এইটা যাচাই করার জন্য আপনাকে আমি ফোন করেছি। হ্যালো, আপনার চরিত্রটা কি বললেন আমি ভালো খেয়াল করিনি প্রথম দিকে। আপনি কে বলছিলেন জানলে? আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, আমরা প্রত্যেকটা নিরপরাধ মানুষকে আইনি সহায়তা দিয়ে থাকি। এখন ওনারা তো জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব এবং ওনাদের সকল অ্যাক্টিভিটি প্রকাশ্য। তারপরে আমি আপনাকে ফোন করেছি এজন্য যে আসলেই যদি তারা এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে আমার সংগঠন দাঁড়াবে না, আর যদি এরকম কিছু না হয়ে থাকে তাহলে আমরা তার পাশে দাঁড়াবো। এখন আপনাকে আমি ফোন করেছি এটা জানার জন্য যে আপনি তাদের জঙ্গি হওয়ার পেছনে কি কি ক্লু পেয়েছেন। আপনি তো স্পষ্ট বললেন যে তারা জঙ্গি, আর জঙ্গি বলেই মামলা দিয়েছি। ওদেরকে আস্তে করতে বলো। আচ্ছা শোনেন, বিষয়টা হচ্ছে আমরা তাকে ওইভাবে সরাসরি বলিনি, তাদের সঙ্গে একটা লিঙ্ক আছে। লিঙ্ক বলতে আমাদের দেশ থেকে কিছু লোক রিসেন্টলি বলতে আপনার ডিসেম্বরে 24 সালে আফগানিস্তানে গেছে। ওখানে যে আপনার ওখানে জুবাইর নামে একটা ছেলে মারা গেছে, আবার সাথে ছিল আপনার ফয়সালকে আমরা অ্যারেস্ট করছি, ফয়সালের নামে মামলা করছি। ফয়সালের সঙ্গে এইসব লোকগুলোকে আমরা লিঙ্ক পাইছি, বুঝলেন? আপনারা লিঙ্ক পাইছেন? হ্যাঁ হ্যাঁ, এই লিঙ্কের সূত্র ধরে মামলা তাদের নাম দেওয়া হয়েছে। এখন যদি এই লিঙ্কে থাকা তারা পুরোপুরি জড়িত থাকে তাহলে তো তাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু না থাকে তাহলে তারা এই মামলা থেকে লিঙ্কটা কি এরকম মানে ভেরিফাইড লিঙ্ক নাকি একটা সূত্র পাইছেন আর মামলা দিয়ে দিয়েছেন? ভাই আসলে এভাবে তো আমি ব্যাখ্যা দিতে বাধ্য না। আমরা একটা মামলা করছি, এটা তদন্ত হবে, তদন্তের পরেই হবে। তাইলে ভাই আপনারা তো সেই হাসিনার আমলের মতোই শুরু করেছেন। ঠিক ভাই, শোনেন প্লিজ একটু আমাকে শোনেন। হাসিনার আমলের পুলিশ ঠিক একই কথা বলতো। যেমন আমার নামে যখন জঙ্গি মামলা দিল, আমার ফ্যামিলি যখন গেছে তখন বললো দেখেন আমরা
সন্দেহভাজন হিসেবে মামলা দিয়েছি, আপনারা কোর্টে যান। অথচ আমাকে গুম করে রাখা হয়েছিল, গুম করে দীর্ঘদিন রেখে। আমরা তো তাদের গুম করতেছি না, আমরা তাকে না না, বুঝতে পেরেছি ভাইয়া, এক মিনিট, বাইরেই আছে। আপনার কথা আমি শুনবো, আমার কথা একটু শোনেন ভাই। এটা তো জুলাই পরবর্তী বাংলাদেশ, তাই না? হ্যাঁ, জুলাই পরবর্তী বাংলাদেশ। আপনি তো জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক, তাই না? বাংলাদেশের বাইরে তো না, আর বাংলাদেশে আমি একটু বলি, আপনি তো জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক, তাই না? হ্যাঁ অবশ্যই। না বিপক্ষের লোক? অবশ্যই পক্ষের লোক। আপনি দেখবেন যে এই লোকগুলো জুলাই অভ্যুত্থানে একেবারে সামনের সারিতে ছিল। বাকি ইসলামপন্থী হওয়াতে হয়তো সমন্বয়ক পরিচয়ে তারা কোনো সুবিধা নিতে যান নাই, ঠিক আছে? তার তো আমার একটা প্রশ্ন হইল, ধরেন আপনি একটা লিঙ্ক পাইছেন, ধরেন কেউ বলল যে এই ছেলেটার অমুক তমুক সমুকের সাথে লিঙ্ক আছে, তো আপনি যার নামে মামলা দিবেন তার সাথে যোগাযোগ করা বা আসলেই সে কতটুকু সম্পৃক্ত আছে, এগুলো কি আপনি কোনোভাবে চেষ্টা করেছেন? তাদেরকে রিচ করার চেষ্টা করেছেন, আসিফ আদনানকে বা রেজাউল করিম আবরারকে, যে আপনাদের ব্যাপারে তো এরকম একটা অভিযোগ আসছে, এরকম কোনো যোগাযোগের কি চেষ্টা করেছেন আপনি তাদের সাথে? হ্যালো ভাই, এটা আপনি যদি জানতে চান আমাদের অফিসে আসেন। আমি আসবো আপনাকে প্লিজ, আমি বিনয়ের সাথে খুব সম্মানের সাথেই কিন্তু কথা বলছি এই পর্যন্ত, তাই না? হ্যাঁ, আমি অফিসে আসলেও যে আপনাকে অসম্মান করিনি, আমি তো বলতেছি বিষয় যদি আমি অফিসে আসলেও যে তথ্য জানবো, ফোনেও ফোন করেছি, আমাদের ইউনিট প্রধান আছে। দেখেন আপনি যে মামলাটা করেছেন সেখানে কিন্তু মামলার কাগজে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, তাহলে মোবাইল নাম্বারটা তো অবশ্যই যোগাযোগের জন্য দিয়েছেন আপনি। আমি কিন্তু মামলার নথি কালেক্ট করেছি, মামলার নথি থেকে শুধু আমি ওই যে সংবাদপত্রের ভিত্তিতেই, ওই বাংলা ট্রিবিউনের ভিত্তিতেই কিন্তু আপনার কাছে আমি ফোন করিনি। আমি মামলার নথি কালেক্ট করেছি এবং সেই নথির মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে যে পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান, সেই নাম্বার নিয়ে আপনাকে আমি ফোন করেছি। কথা কি বুঝতে পেরেছেন? ভাই, এটা বিস্তারিত জানতে হলে আমাদের অফিসে আসুন। আমি আপনাকে জানতে চাই, দেখেন আমি বলি একটু লাইনে দেখেন। আমি রেজাউল করিম আপনার পোস্ট দেখলাম, আসিফ আদনানের পোস্ট দেখলাম যে ওনারা এই সম্পর্কে কিছুই জানেন না, বরং সংবাদপত্রের এই অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে ওনারা জানতে পেরেছেন। তো একজন দায়িত্বশীল এবং 24 পরবর্তী বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পক্ষের একজন পুলিশ হিসেবে আপনার অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় এটাই হয়তো যদি আপনি তাদেরকে ফোন করতেন বা তাদেরকে থানায় ডাকতেন। দেখেন আমাকেও কিন্তু, আমি ওইভাবে জনপ্রিয় ব্যক্তি না, তারপরেও আমার বিরুদ্ধে কোনো অভিযোগ গেলে কিন্তু বা কোনো কথা শুনলে কিন্তু পুলিশরা আমার কাছে যোগাযোগ করে, আমার থানার পুলিশরা আমাকে ফোন করে, অথবা এসপি সাহেব আমাকে ফোন করে, এএসপি সাহেব আমাকে ফোন করে এই এলাকায় কিছু হইলে। তো আমার প্রশ্ন হলো, এত বড় ইসলামিক ব্যক্তিদের ব্যাপারে আপনি একটা মামলা করে দিলেন, তো আপনি তাদেরকে ফোন করে বা তাদের সংগঠন আছে, তাদের সংগঠনের মাধ্যমে কি বিষয়টা যাচাই করার চেষ্টা করেছেন আপনি? হ্যালো, বললাম তো এই বিষয়গুলো জানতে হলে আপনি আমাদের অফিসে আসেন। আমি আসবো অফিসে ভাই, অফিসে যদি আসতে হয় আমি কিন্তু অফিসে আসার মতো আসবো। আপনি আমাকে অফিসে ডাকতেছেন তো, আমি যদি অফিসে আসি তাহলে আমি অফিসে আসার মতোই আসবো, যেহেতু আপনি অফিসে ডাকতেছেন। আমি আপনাকে ভালোভাবে জিজ্ঞেস করছি যে আপনি তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেছেন কিনা এই মামলাটা দেওয়ার আগে? না ভাই, আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ করি। ব্যক্তিগতভাবে অফিসিয়ালি যোগাযোগ করেছেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি, যেমন ধরেন আমার ব্যাপারে কেউ একজন আপনাকে বলল যে অমুকের সাথে অমুকের সম্পৃক্ততা আছে, তাইলে আপনি আমার নামে মামলা দিতে পারবেন, এরকম? না ভাই, এই বিষয়টা এরকম না, আর আমরা এরকম দেইনি, বুঝতে পারছেন? ভাই আসেন, আপনি অফিসে আসেন, আমাদের সিনিয়র স্যাররা আছে। এটা আসলে গভর্নমেন্টের সিদ্ধান্ত, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত না। গভর্নমেন্টের সিদ্ধান্ত? আচ্ছা, আপনার সিনিয়র হ্যাঁ, আমি আসবো, প্রয়োজন হলে আমি আসবো। আপনার সিনিয়র স্যারদের নাম্বারটা দেওয়া যাবে প্লিজ? হ্যালো, শোনেন, হ্যালো, সিনিয়র স্যার বলতে কাকে বোঝাচ্ছেন একটু বলবেন প্লিজ? এখানে সিনিয়র বলতে আমাদের গভর্নমেন্টই ধরেন, গভর্নমেন্টের সিদ্ধান্ত ধরেন। না, গভর্নমেন্ট, আপনি তো ধরেন পুলিশ পরিদর্শক, আপনার উপরে কে আছেন নাম বলা লাগবে না, আপনি পদটা বললেই হবে। আমাদের এখানে ডিআইজি আছেন, ডিআইজি এডিশনাল আইজি এর দায়িত্বে আছেন, ডিআইজি আছেন। তার মানে ডিআইজি এবং এডিশনাল আইজি ওনারাও বিষয়টা জানেন? হ্যাঁ জানেন, সবাই জানেন বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এটা, আপনারা যেহেতু আমাদের সবচেয়ে বড় ভুল ছিল
এই যে 5 থেকে 8ই আগস্ট সরকার সবকিছু মাফ করে দিয়েছেন, আমরা ওই সময় বারবার পোস্ট দিয়েছি যে এই কেউ সরকারি স্থাপনায় হামলা করবেন না, কেউ আইন শৃঙ্খলা হামলা করবেন না, বা এই বিষয়গুলো যেন আমাদের ভুল ছিল, এই বিষয়গুলো যেন আমাদের ভুল ছিল। 5 থেকে 8ই আগস্ট কিন্তু যথেষ্ট সময় ছিল তাওহীদি জনতার যে এই প্রতিষ্ঠানগুলোকে একেবারে ধ্বংস করা, ডিস্ট্রয় করে দেওয়া। কিন্তু আমরা কি করেছি, উল্টো জনগণকে, উত্তেজিত জনতাকে আমরা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, ফেসবুক লাইভের মাধ্যমে আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, তারা যেন দায়িত্বশীল আচরণ করে। এবং আমরা চেয়েছি একেবারে বিচারের মাধ্যমে, বিচারিকভাবে যেন সবাইকে যে আসলেই অপরাধী তাকে আইডেন্টিফাই করা যায়। কারণ কারণ সবাই তো প্রশাসনের মধ্যে যারা ছিল সবাই তো আসলে অপরাধী না। কিন্তু আমরা দেখছি আপনাদেরকে এই যে সুযোগটা দেওয়াটাই আসলে ভুল হয়েছিল। 5 থেকে 8ই আগস্টের যত মব ছিল সেগুলো তো সরকার আইনিভাবেই একেবারে বিবৃতির মাধ্যমেই সেটার বৈধতা দিয়ে দিয়েছেন, যে এটা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের অংশ ছিল। কিন্তু এখন আপনারা যেগুলো মানে নতুন করে শুরু করেছেন, আমাদের মনে হচ্ছে জুলাই আন্দোলন আমাদের আবার শুরু করতে হবে। এবং আপনার অফিসের আপনি পরিচয় দেন, আমি কোথায় আসবো, আপনি আমাকে কোথায় আসতে বলতেছেন আপনি বলেন, আমরা সেখানে আসবো ইনশাল্লাহ। আমরা জনগণকে সাথে নিয়ে আসবো ইনশাল্লাহ। বলেন কোথায় আসবো বলেন, আপনি কথা বলছেন না কেন? আপনার কোন অফিসে আসলে আপনাকে পাওয়া যাবে? ভাই আমরা তো নিরস্ত্র বাঙালি, আমাদেরকে এত ভয় করেন কেন? কোথায় আসবো বলেন, চুপ করে থাকবেন না। হ্যালো, আপনি কথা বলছেন না কেন? আসলে মুজিবের ভাস্কর্য না ভেঙে আমাদের উচিত ছিল এই যে র্যাব, সিটিটিসি সহ যারা জঙ্গি নাটক খেলেছে এই ভবনগুলো ধ্বংস করা, এই লোকগুলোকে শেষ করা। কারণ এরা নিজেরাই সন্ত্রাসী, এবং এরা পুনরায় হাসিনাকে ফেরত আনার জন্য এই নাটকগুলো সাজাচ্ছে, যাতে জুলাইয়ের পক্ষে যারা ছিল, আপনারা জানেন যে দেশে এখন বহুমুখী সংকট চলছে। এই বহুমুখী সংকটের মধ্যে নতুন করে এই জনপ্রিয় ইসলামিক ব্যক্তিদের নামে একেবারে কোনো যাচাই বাছাই ছাড়া জঙ্গি মামলা দেওয়ার অর্থ হলো এরা মূলত ফ্যাসিবাদের পক্ষে লোক। যদিও সে বলতেছে হ্যাঁ আমিও জুলাই আন্দোলনের পক্ষে, কিন্তু আমার কাছে কোনোভাবেই মনে হয়নি যে আসলে জুলাই আন্দোলন। সে বলতেছে যে তার আইজি, ডিআইজি এরা সবাই নাকি এই বিষয়গুলো জানে। তার মানে তারা এই রেজাউল করিম আবরার, যিনি একটি গণতান্ত্রিক দলের নেতা, গণতান্ত্রিক ইসলামপন্থী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে অনেক বড় একটা ভূমিকা ছিল। আওয়ামী লীগের শাসনামলে তাদের অনেক রাজনৈতিক ভুল ত্রুটি ছিল, এবং এই ভুল ত্রুটি শুধু তারা করেনি, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক ভুল ত্রুটি করেছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই আন্দোলনে যে ভূমিকা রেখেছে, এইটা মানে একমাত্র ছাত্র জনতা ছাড়া একেবারে দলীয়ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং দ্বিতীয় নম্বর যারা আসবে তারা হলো হেফাজত ইসলাম বাংলাদেশ, তারা একেবারে দলীয়ভাবেই সক্রিয় ছিল। তো আজকে আপনি দেখেন যে রেজাউল করিম আবরার ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতা, এবং তিনি একজন পপুলার জনপ্রিয় আলেম। তারপরে আসিফ আদনান, তিনিও একজন জনপ্রিয় ইসলামিক স্কলার। জাকারিয়া মাসুদ, তিনিও একজন দায়ী। তো আপনারা দেখেন যে কিভাবে এই জনপ্রিয় ব্যক্তিদেরকে টার্গেট করা হয়েছে। এর উদ্দেশ্য হলো জনপ্রিয় ব্যক্তি টার্গেট করছে তারা মানে দেশকে অস্থিতিশীল করার জন্য, যেহেতু জনপ্রিয় ব্যক্তি তাদেরকে টার্গেট করলে, তাদের নামে একটা মামলা দিলে জনগণ আন্দোলন করবে, দেশ অস্থিতিশীল হবে, এবং তারা গোলাপ পানিতে মাছ শিকার করবে। এখন একদল বয়ান নিয়ে নামবে, হয়তো আমাদের ইসলামপন্থীদের মধ্যে একটা অংশ আমাদের বয়ান দেবে যে দেখেন গোলা পানিতে মাছ শিকার করতে পারে, সুতরাং আপনারা কোনোভাবেই এই ফাঁদে পা দিয়েন না, মামলা হয়েছে আইনিভাবে মোকাবেলা করেন, কোনো ধরনের আন্দোলন সংগ্রামে যায়েন না। এইটা আমরা কখনো করব না। শুধু আমাদের একার দায়িত্ব না, প্রশাসনের দায়িত্ব নেই, এই এনসিপি নামধারী যে কিংস পার্টি এদের দায়িত্ব নেই, এরা কেন প্রতিবাদ করছে না? এরপরে সরকারের বিভিন্ন লেসপেন্সার যারা আছে এই সরকারের, তারা কেন প্রতিবাদ করছে না? আমরা শুধুমাত্র আইনি ভাবে না, রাজপথেও এই নতুন জঙ্গি নাটকের মোকাবেলা করব ইনশাআল্লাহ। এবং আমরা র্যাব বিলুপ্ত করার দাবি তুলেছিলাম,
বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে দাবি উঠেছিল, বিএনপির পক্ষ থেকে পর্যন্ত দাবি উঠেছিল, এবং অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই দাবিগুলো উঠেছিল। কিন্তু বিভিন্ন ইস্যুর পর ইস্যু আসতে আসতে, যেমন সাংবাদিক ইলিয়াস বলেছে যে এই ডিজিএফআই ইস্যু তৈরি করে, এই ইস্যু তৈরি করে তাদের অপরাধ ঢাকার জন্য। আমরা এখন সেটাই দেখছি। এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক ইসলাম বিরোধী কর্মকাণ্ডে আছে, ব্যর্থতা আছে, তবুও কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামি নাই। কারণ কি, দেশ এই মুহূর্তে অস্থিতিশীল হইলে হয়তো এখন যে অবস্থা আছে আরো খারাপের দিকে যাবে এবং আরো বেশি বড় তাগুত হয়তো জেকে বসবে। এ কারণে কিন্তু আমরা সেইভাবে তাদেরকে নসিয়া দিয়েই সংশোধনের চেষ্টা এখনো পর্যন্ত আমরা করে যাচ্ছি। কিন্তু এরা দেশকে চাচ্ছে পুরোপুরিভাবে অস্থিতিশীল করতে। এগুলো ডিজিএফআই এর নাটক। তারা যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কোনো জঙ্গি নাই, এবং যেগুলো হয়েছে নাটক, এবং পুলিশের একাধিক কর্মকর্তা এগুলোকে নাটক বলেছে জুলাই পরবর্তী সময়ে। এবং আমার সাথে অ্যান্টি টেরোরিজম ইউনিটের যে গোয়েন্দা প্রধান আছেন, আমি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের যখন কেন্দ্রীয় পদে ছিলাম, এখন তো আমার পদ স্থগিত আছে, আমি সেভাবে সময় দিতে পারছি না, আরো কিছু বিষয় আছে। তো আমি যখন কেন্দ্রীয় নেতা ছিলাম বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনে, এবং বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের আরেকজন নেতা আলতাফ সাহেব এবং আরো একজন নেতা মোহাম্মদ শফিক ইসলাম সাহেব, এই তিনজনকে আপনার অ্যান্টি টেরোরিজম ইউনিট একটি বৈঠকের জন্য আহ্বান করে। পরে আমরা যখন আমরা কেন্দ্রীয় কমিটিতে পরামর্শ সাপেক্ষে আমরা সেই বৈঠকের জন্য রাজি হই। এক পর্যায়ে তারা আমাদেরকে বিশাল বড় বিলাসবহুল একটি হোটেলে বৈঠক করার জন্য নিয়ে যায়। সেটা একটা ছোট্ট ভিডিও আমি করে রেখেছিলাম, এটা কখনো আমি পোস্ট করি নাই, আমি খুঁজে দেখবো গ্যালারিতে ভিডিওটা আছে কিনা। তো যাই হোক, তো সেই অ্যান্টি টেরোরিজম ইউনিটে আমরা ইউনিটের প্রধানের সাথে, গোয়েন্দা প্রধানের সাথে আমরা বৈঠক করি। প্রায় মনে হয় 50 রকমের আইটেম দিয়ে আমাদেরকে খাবার দেওয়া হয়। কিন্তু আমরা মানে যেহেতু মেহমানদারি তারা করেছে, একেবারে সীমিতভাবে 2-1 আইটেম দিয়ে কোনো রকমে তাদের মেহমানদারি গ্রহণ করি। এবং আমরা স্পষ্ট বলি, আপনারা আমাদের সাথে জুলাই পূর্ববর্তী সময় যা করেছেন, আপনাদের মেহমানদারি কবুল করার কোনো মানসিকতাই আমাদের নেই, খাবারের মধ্যে কোনো মজাও নেই। তারপরে শুধুমাত্র যেহেতু আপনারা মেহমানদারি হিসেবে সামনে দিয়েছেন, সামান্য কিছু গ্রহণ করছে, এইভাবে আমরা তার সাথে কথা বলি। তখন তারা আমাদেরকে বলে যে বাংলাদেশে যারা যেইগুলো হাসিনা আমলে আমরা জানি যে অনেক জঙ্গি নাটক হয়েছে, এখন আমরা তো আশঙ্কা করছি যে রিয়েল জঙ্গিও এর মধ্যে আছে কিনা, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন যে কারা আসলে জঙ্গি এবং কারা নিরপরাধ। আপনারা লিস্ট দেন, আমরা নিরপরাধদেরকে ছেড়ে দেব, যারা নিরপরাধ তাদেরকে ছেড়ে দেব। তখন আমি আমার সংগঠনের পক্ষ থেকে তাকে প্রশ্ন করি যে আপনি যতদিন যাবৎ দায়িত্ব আছেন, আপনি বুকে হাত দিয়ে বলেন যে একজন রিয়েল জঙ্গিকে আপনারা আজ পর্যন্ত পেয়েছেন কিনা। তখন সে তার মুখ দিয়ে একটা কথা বের হয়নি। আমি তাকে বলেছি 5 থেকে 8 আগস্ট এই যে সময়টা, এখানে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটেছে কিনা, কিংবা জুলাই অভ্যুত্থানের সময়টাতে যথেষ্ট সুযোগ ছিল জঙ্গিদের জন্য, কোনো রকমের যদি আসলে জঙ্গি থেকে থাকে তাহলে জঙ্গিদের জন্য কোনো যথেষ্ট সুযোগ ছিল, এরকম কোনো কর্মকাণ্ড আপনারা পেয়েছেন কিনা। হাসিনা যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল তখনই কেন জঙ্গি নাটক ছিল, কিন্তু হাসিনার পরবর্তী সময়ে জুলাই পরবর্তী সময়ের এই লম্বা সময়টাতে কেন কোনো মানে ওই রকমের কিছু আপনারা পাইলেন না। তখন তারা আমাদের যুক্তি গ্রহণ করেছিলেন এবং বললেন যে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা কথাগুলো পৌঁছাবো, আমরা আপনাদের পক্ষে লোক। তো তারা কিন্তু আমাদেরকে চেয়েছিলেন যে লিস্ট দেন। আমি চাইলে আমার লিস্ট দিতে পারতাম, আমি আমার পরিচিত লিস্ট দিতে পারতাম, লিস্ট দিয়ে বলতে পারতাম হ্যাঁ এরা নিরপরাধ। তো এদেরকে নিরপরাধ বলা মানেই বাকিদেরকে জঙ্গি বলা। এই জন্য আমরা লিস্ট দিই। আমরা স্পষ্ট বলেছি যে বাংলাদেশে হাসিনার আমলে যা হয়েছে, সন্ত্রাস দমন আইনের নামে যত মামলা হয়েছে এগুলো সব মিথ্যা মামলা। অথবা আপনারা নতুন করে প্রমাণ করেন যে কোনটা রিয়েল, আপনারা প্রমাণ করেন। আমাদের জানা মতে সবই নাটক, একটাও রিয়েল পাইনি। আমি আয়না ঘরে যাদের সাথে ছিলাম তাদের একটাও রিয়েল পাইনি। আমি কারাগারে যাদের সাথে ছিলাম একটাও রিয়েল পাইনি। তখন তারা আমাদের কথাকে গ্রহণ করে এবং আমরা আরো অনেক যুক্তি উত্থাপন করেছি যে বাংলাদেশে সবই জঙ্গি নাটক ছিল, কোনো জঙ্গি ছিল না। তখন তারা আমাদের কথাগুলো গ্রহণ করেছে এবং বলেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তারা পৌঁছে দেবে। তো আজ কি হচ্ছে বাংলাদেশে, আজকে কি হচ্ছে, কেন এই নাটক? এই যে প্রশাসনের মধ্যে সংস্কার না হওয়ার কারণে এই নাটকগুলো হচ্ছে। এই জন্য আমাদেরকে শুধুমাত্র এই জঙ্গি নাটকের বিরুদ্ধে নামলে হবে না, র্যাব, ডিজিএফআই সহ সবকিছু সংস্কার চাইতে হবে। এবং আমরা মনে করি এই র্যাব নামে যে একটা কালো বাহিনী আছে, এই ব্ল্যাক ওয়াটার, আমেরিকা যেমন ব্ল্যাক ওয়াটার তৈরি করে বিভিন্ন দেশে, এই র্যাব হলো ওই ব্ল্যাক ওয়াটারের একটি অংশ। এই কালো বাহিনীর কোনো প্রয়োজনই বাংলাদেশে নেই। সেনাবাহিনীর প্রয়োজনীয়তা আছে, পুলিশের প্রয়োজনীয়তা আছে, গোয়েন্দা বিভাগের প্রয়োজনীয়তা, কিন্তু
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটা বিএনপির আমলে তৈরি হয়েছিল সন্ত্রাস দমনের জন্য, কিন্তু পরবর্তীতে যখন বিএনপি নিজেই এর ভিকটিম হয়েছে, দেশপ্রেমিক নাগরিক ভিকটিম হয়েছে, পরবর্তী বিএনপি এই 24 পরবর্তী সময় র্যাবের বাতিল চেয়েছে। তো র্যাব সহ যেগুলো অপ্রয়োজনীয় সংস্থা আছে, যারা পুরোটাই A to Z হাসিনার জুলুমের স্টিম রোলারের হাতিয়ার ছিল, এগুলো বিলুপ্তির জন্য আমাদের মাঠে নামতে হবে। দেখেন, হেফাজতের কেন্দ্রীয় নেতা সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমার ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেছেন। আপনারা বলেছেন যে আপনি জুলাই পরবর্তী সময় যথেষ্ট করেছেন আমাদের জন্য, বামপন্থীরা আপনাকে টার্গেট করেছে, বামপন্থী পত্রিকাগুলো আপনাকে টার্গেট করেছে, আপনি নিরিবিলি এখন কিছুদিন থাকেন। আমি কিন্তু আলেম ওলামাদের পরামর্শে আমি এখন নিরিবিলি রয়েছি, আমি আর রাজপথে নেই, কিন্তু আমি নিরিবিলি রয়েছি, কিন্তু আসিফ আদনান রাজপথে আছে, রেজাউল করিম আবরার রাজপথে আছে, জাকিরিয়া মাসুদ ওনারা এখন রাজপথে আছেন। এই জন্য নতুন করে ওনাদের টার্গেট করা হয়েছে। এখন কি আপনারা বলবেন যেহেতু ওনাদেরকে টার্গেট করা হয়েছে ওনারাও এখন নিরিবিলি হয়ে যাবেন? আমাকে আপনারা থামিয়ে দিয়েছেন যে আমি টার্গেটে পড়ে গেছি, আমি ইন্ডিয়ার টার্গেটে পড়ে গেছি, আমি অমুকের টার্গেটে পড়ে গেছি, তমুকে টার্গেট করে দিয়েছি। ওই মহিক রঞ্জন ঘোষ আমাকে নিয়ে নিউজ করেছে যে 32 নম্বর ভাঙার নায়ক নাকি আমি, এবং আমার নেতৃত্বেই নাকি 32 নম্বর ভাঙা হয়েছে। হ্যাঁ, আমরাও এটার ভাঙার পক্ষে ছিলাম, জনগণকে উৎসাহিত করেছি, কারণ এটা হলো ফ্যাসিবাদের প্রতীক, এবং ফ্যাসিবাদের আরো যত প্রতীক আছে সেগুলো ভাঙার জন্য উৎসাহিত করেছি, আরো যত প্রতীক আছে এগুলো ভাঙার জন্য উৎসাহিত করে যাবো, যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের মাধ্যমে এই প্রতীকগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। এবং আমরা মনে করি র্যাবও এই ফ্যাসিবাদের একটা প্রতীক, সিডিডিসিও ফ্যাসিবাদের প্রতীক, এগুলোকে আমূলে শেষ করে দেওয়া দরকার। এবং আমি মনে করি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং এদের যে কিংস পার্টি আছে এনসিপি, তাদেরই সব এই উদ্যোগটা নেওয়া দরকার। যেমন মুজিবের বাড়ি ভাঙার ক্ষেত্রে তারা ছিল পাশে, এই সকল প্রতিষ্ঠানগুলোকেও নিশ্চিহ্ন করার জন্য তাদের পাশে থাকা দরকার, এগুলোকে বিলুপ্ত করতে হবে, এই কোনো প্রয়োজনীয়তা নেই। আর যদি যৌক্তিকভাবে তারা প্রয়োজনীয়তা প্রমাণ করতে পারে তখন আমরা বলবো যে তাহলে এগুলোর মধ্যে সংস্কার করেন। আমি বর্তমান যিনি গোয়েন্দা প্রধান আছেন তাকে আমি সরাসরি প্রস্তাব দিয়েছিলাম, সরাসরি ফেস টু ফেস আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা যদি আসলেই দেশের ভালো চান তাহলে আমাদের আয়না ঘরে যারা ভিকটিম ছিল তাদেরকে একটা লাইনে দাঁড় করান, এবং প্রশাসনের মধ্যে যারা আছে, যারা হাসিনার আমলে প্রশাসনের নেতৃত্বে ছিল, যারা আপনার এএসপি পর্যায়ে ছিল প্রশাসনের, এই সকল লোকদেরকে লাইনে দাঁড় করান। আমরা সবার হয়তো নাম জানবো না, কিন্তু আয়না ঘরে কারা আমাদেরকে নির্যাতন করেছিল আমরা তাদেরকে চিনতে পারবো ইনশাআল্লাহ। তো লাইন দাঁড় করান, আমরা চিহ্নিত করে দেব, আপনাদের অত বেশি কষ্ট করতে হবে না, আমরা প্রমাণ সহ চিহ্নিত করে দেব। তখন কিন্তু তারা এই প্রস্তাবগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষে জানানোর কথা ছিল, কিন্তু জানি না তারা এগুলো কি করেছে। তো এই জন্য হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতৃবৃন্দ সহ যে সকল অ্যাক্টিভিস্টগণ, দায়ীগণ আমাকে অনুরোধ করেছিলেন যে আমি যেন কিছুদিন নিরিবিলি কাটাই, এখন যেন আমি রাজপথে না থেকে পরিবারকে সময় দিই। আমি জুলাই আন্দোলন সহ বৈষম্য কারামুক্তি আন্দোলনে যথেষ্ট সময় দেওয়ার কারণে মাদ্রাসা এবং পরিবার তেমন সময় দিতে পারিনি, এবং আপনারা জানেন যে এই কারণে আমার প্রতিষ্ঠিত, আমার নিজ হাতে গড়া, আমার সন্তানের চেয়ে মহব্বত যে প্রতিষ্ঠানটি করেছি সেই প্রতিষ্ঠান আমার হাত ছাড়া হয়েছে শুধুমাত্র এই আন্দোলন সংগ্রামে থাকার কারণে। তো আজকে সর্বস্ব শেষ করে দিয়ে, এবং আমি ভিডিও তৈরি করে রেখেছিলাম যে আমি যদি জুলাই অভ্যুত্থানে মারা যাই তাহলে আমার স্ত্রীরা যেন এই ভিডিওটা পোস্ট করে যে আমার কত টাকা ঋণ রয়েছে, কি রয়েছে না রয়েছে, নসিহতমূলক একটা ভিডিও আমি করে রেখেছিলাম। আমি কোনোভাবেই আমার জুলাই অভ্যুত্থান থেকে বেঁচে আসার আমার কোনো নিয়ত ছিল না। তো যেখানে সর্বস্ব বিলীন করে দিয়ে যে জুলাই অভ্যুত্থান করলাম, এখনো আমাদের আলেম ওলামার কারাগারে, এখনো ফারাবির মতো একজন নিরীহ ইসলামিক ব্লগার সে কারাগারে রয়েছে, আমিনুল ইসলামের মতো একজন নিরীহ আলেম তিনি এখনো কারাগারে, এরকম অনেক আলেম কারাগারে। যখন এদেরকে মুক্তি দেওয়ার কথা তখন নতুন করে জঙ্গি নাটক তৈরি হচ্ছে, এবং কাদের বিরুদ্ধে হচ্ছে? এমন ইসলামিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হচ্ছে। তারা চাচ্ছে এখন নতুন করে দেশটাকে অস্থিতিশীল করতে, দেশটা অস্থিতিশীল হলেই হাসিনাকে ঢোকানোর সুযোগটা তারা পেয়ে যাবে। তারা নতুন করে জঙ্গি ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে যে হাসিনা চলে যাওয়ার কারণে সেইভাবে জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যাতে এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারলে আবার তৌহিদি জনতার উপর একটা ক্র্যাকডাউন চালানো যাবে। নাকি ইউনূস সরকার নিজেই চাচ্ছে যে যেহেতু হাসিনা এই জঙ্গি দমনের নামে সরকারে টিকেছিল, ক্ষমতায় টিকেছিল, বিদেশিদের মদত পেয়েছিল। আমি একটা কল রিসিভ করি, জরুরি কল, একজন ভিকটিম
আপনারা জানেন যে আমি একটা পোস্ট করেছিলাম, একজন ভিকটিম, একজন নারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, জি বলেন। আমি এখান থেকে গাড়ির টিকিট নিলে আমি লাভো কোথায়? জি, আপনি ঝিকর গাছে নামবেন, ঝিকর গাছে। গাড়ির টিকিট কাটলে লাভো কোথায় এটা বলেন। আপনি আপনি ঝিকর গাছায় নামবেন, ঝিকর গাছায়, ঝিকর গাছায়। হ্যাঁ, ঝিকর গাছায়। আপনি আপনার সাথে যা যা ঘটেছে সবকিছু সত্য বলবেন, একটাও মিথ্যা বলবেন না, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, তারপরে আপনি আসবেন। আর আমার মনে হয় যাতে একটু লেট হবে, তার মধ্যে মুখলেস নামার আপনি খুঁজে পাবেন। হ্যাঁ হ্যাঁ, মুখলেস যেহেতু বিবাহের সাক্ষী ছিল, শোনেন, মুখলেসুর রহমান যেহেতু বিবাহের সাক্ষী ছিল, অবশ্যই সে যাবে। আর আমি বলি, আমি এএসপি নাহিনের সাথে কথা বলেছি। আমি বলেছি যে বিষয়টা আমরা সামাজিকভাবে এবং ধর্মীয় নেতৃবৃন্দ যারা ইমাম আছেন, আলেম ওলামা আছেন, সামাজিক নেতৃবৃন্দ আছেন, তাদেরকে সাথে নিয়ে এটা সমাধান করে দিতে চেয়েছিলাম, কিন্তু প্রতিপক্ষ এই সমাধানে কোনোভাবেই আগ্রহী নয়। আর মহিলাও বিচার চায়। আপনাকে তো আমি বললাম যে আমি প্রয়োজনে আপনার জন্য পাত্র দেখে অন্য কোথাও আপনাকে বিবাহ দিয়ে দিই। এখন আপনি বলতেছেন আমি বিচার চাই। এখন আপনি নিজেই স্বপ্রণোদিত হয়ে মামলা করতে চাচ্ছেন, কিন্তু আমার কথা হইল যে তারা যদি সামাজিকভাবে বিচারে আগ্রহী হয়, আপনাকে আমি অনুরোধ করব যে তখন আপনি এই মানবরচিত আইন থেকে ফিরে আসবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনাকে কি আমি মামলা করতে বলেছি, নাকি আপনি স্বপ্নদিত হয়ে মামলা করতে যাচ্ছেন? না না, আমি নিজে যাচ্ছি। আপনি নিজে যাচ্ছেন, তারপরও এটা দেখবেন প্রচার করবে, যেহেতু আমি আপনার পক্ষে ছিলাম, এইভাবে প্রচার করবে যে আদালত বিক্রমের একটা হক্কানি লোক, সে কিভাবে মহিলাকে মামলা করতে পাঠাইলো, এই সেই প্রচার হবে। যাই হোক, আমি অপপ্রচারের ধার ধারি না। তো আমি আপনাকে অনুরোধ করব, আমি যেহেতু আপনাকে ন্যায় বিচার আদায় করে নিয়ে দিতে পারি নাই, তবে আমি আপনার পাশে আছি, চেষ্টা করব যতটুকু এখন আমি চেষ্টা করে যাচ্ছি। আমি অনলাইনে জানিয়েছি, অফলাইনে জানিয়েছি, বহুভাবেই। আমি সে যেই মাদ্রাসায় চাকরি করে, যে ঈদগাহে ইমামতি করে, হ্যাঁ, যে মসজিদে ইমামতি করে, আমি তাদের সবাইকে জানানোর সর্বোচ্চ চেষ্টা করেছি, জানিয়েছি। এবং এখনো আমি চাইবো যে তারা যেন সামাজিকভাবে বসে, সামাজিক নেতৃবৃন্দ আছেন এবং আলেমুলামা আছেন, এটার মাধ্যমে তারা সুরাহা করেন। তারপর আপনি মামলা করতে যাচ্ছেন যান, তবে আমি আপনার প্রতি অনুরোধ করব, যদি তারা সামাজিকভাবে বসে বিষয়টাকে সমাধানে আগ্রহী হয়, তখন আপনি মামলাটা তুলে নেবেন। কারণ এই মানবরচিত আইনে আপনি গেলেই আপনারা তো গোপনে হোক, যেভাবে হোক বিয়ে হয়েছে, কিন্তু এটা কিন্তু অটোমেটিক ধর্ষণ মামলা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আপনি যখন আপনার কথা বলবেন যে আমাকে সে মৌখিকভাবে বিবাহ করেছে, অমুক মাদ্রাসায় বসে অমুক অমুক সাক্ষী ছিল, এরপরে এখন আমাকে বলেছিল যে একটা সম্মানজনক মোহরের মাধ্যমে পরবর্তীতে কাবিন নামা করবে, এবং এবং ইত্যাদি ইত্যাদি যা যা আপনি আমাকে বলেছেন, কথা বুঝতে পারছেন? এইগুলো যদি হুবহু বলেন, আপনি যদি ধর্ষণ মামলা নাও দেন, বাংলাদেশের আইনে অটোমেটিক এটা বিবাহের প্রলোভনে ধর্ষণ মামলা হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা আপনাকে আমি আগেও বলছি, এখন আমি লাইভে এসে কথাগুলো আবার বলতেছি। তো এটা কিন্তু অটোমেটিক বিবাহের ধর্ষণ মামলা হবে। অথচ আপনাকে তো সে আর ধর্ষণ তো করে নাই, হয়তো বিবাহের প্রলোভন দিয়ে আপনাকে বিবাহের মাধ্যমেই, নাউজুবিল্লাহ, আমি এই শব্দটা বলতে চাচ্ছি না, এক রকমের ভোগ করেছে। যদিও ইসলামেও এটা বিতর্কিত, ইসলামের দৃষ্টিতে এটা কোন কোন আলেমের মতে এটা ব্যভিচার, আমাদের হানাফি মাযহাব অনুযায়ী এটা ব্যভিচার হবে না, ঠিক আছে, কিন্তু অন্য মাযহাব অনুযায়ী কিন্তু এটা ব্যভিচার। তো আপনিও ভুল করেছেন যে এইভাবে সে আপনাকে বিয়ে করেছে, আপনি মনে করেছেন যে এত মানুষের উপস্থিতিতে বিয়ে হচ্ছে, এটা গোপন না। যত সাক্ষী থাকুক না কেন, যখন সামাজিকভাবে ওইটাকে প্রচার করা না হয়, ওইটা গোপন বিবাহ। কথা কি বুঝতে পারছেন? আপনি সাক্ষী রাখছেন, ঠিক আছে, আমার মাদ্রাসার শিক্ষকরা সাক্ষী ছিল, কমিটির কেউ কেউ সাক্ষী ছিল, কিন্তু এটা সাক্ষী থাকলেই এটা প্রকাশ্যে বিয়ে হয় না, এটাও এক ধরনের গোপন বিবাহ। যদি সামাজিকভাবে এটা এলানো হইতো, তাহলে এটা গোপন বিবাহ হইতো না। আমি আমার মাদ্রাসায় বিয়ে হয়েছে আমি জানি না, তাহলে তো গোপনই, এবং আমি বিবাহের প্রায় 1 বছর পরে জানলাম। তো এই জন্য আপনারও ভুল হয়েছে যে আপনি তো একজন মরহুম আলেমের স্ত্রী, আপনার স্বামী একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, সুপার ছিলেন, তো তারপরেও আপনি এই ভুলটা, এত বড় ভুলটা আপনার থেকে হয়েছে। যাই হোক, আপনি আল্লাহর কাছে মাপ চান। তবে আপনি তো তাকে ধোকা দেননি, সে আপনাকে ধোকা দিয়েছে। এই জন্য আমরা ধোকাবাজের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, মজলুমের পাশে আছি। তবে আপনার প্রতি আমি অনুরোধ করব, আপনি মামলা করতে যাচ্ছেন, আমি যেহেতু আপনাকে হক আদায় করে দিতে পারি নাই, এজন্য আপনাকে বাধা দেওয়ার কোনো এখতিয়ার আমি রাখি না। তবে আপনার প্রতি অনুরোধ করব, তারা যদি ফিরে আসে, তওবা করে, আপনি
তখন মামলাটা তুলে নিয়েন, ঠিক আছে? হয়রানিটা করেন না। হ্যালো। জি জি। হ্যাঁ, এবং আপনার প্রতি আমি আরেকটা অনুরোধ করব যে আবু সাইদ ওরফে সালাউদ্দিন সাইদ এবং তার স্ত্রী আবু ইমান রহমানের স্ত্রী, সে ছাড়া স্থানীয় লোকজন, দেখেন স্থানীয় লোকজন আলেম ওলামাকে ভালোবেসে তার পাশে হয়তো দাঁড়াইছে, তারা বোঝে নাই। এবং যেহেতু একটা মাদ্রাসার হুজুর, ওই মাদ্রাসার পক্ষ নিতে গিয়ে তার পক্ষ নিয়ে ফেলছে। কথা কি বুঝতে পারছেন? জি। হ্যাঁ, আপনাকে অপমানজনক কথা বলে থাকুক, যাই বলে থাকুক, স্থানীয় লোকজনের বিপক্ষে আপনি মামলা দিয়েন না। কথা বুঝতে পারছেন? হ্যালো। আবার বলেন। স্থানীয় যারা সাক্ষী ছিল এবং এখন জালেমের পক্ষে আছে, আমি মনে করি তাদেরকে সে ভুল বুঝাইছে। কথা বলছেন? জি জি। তো তাদের কারণ আমি আপনি মামলা দিবেন না, এটা হলো আমার অনুরোধ। আমি তাদেরকে বলে এসেছি, যদি সামনে থেকে তারা আবারও জালেমের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয়, তখন সেটা দেখা যাবে। তো আপাতত আপনি জালেমের পক্ষ যারা নিয়েছে, না বুঝে ইতিপূর্বে নিয়েছে, আপনি তাদেরকে মামলায় জড়িত করবেন না, এটা হলো আমার অনুরোধ। কথা বুঝতে পারছেন? জি জি। জি। তো ঠিক আছে, আপনি যে কারো কাছে যান। ওই এসপি নাহিয়ানের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে আপনি ওনাকে আসতে বলেন, আমরা লিখিতভাবে একটা অভিযোগ নেওয়ার পরে আমরা পরবর্তী কার্যক্রমে যাবো ইনশাল্লাহ। কথা বলছেন? আমার সাথে মোকলেস থাকবে তো? হ্যাঁ, সে যেহেতু বিয়েতে সাক্ষী ছিল আপনার পক্ষে, সে তো থাকবেই, থাকবে না কেন? সে যদি না থাকে, তার বিপক্ষে তারও মামলা তারা তখন দেবে। কথা বোঝেন নাই? আরে ওখানে তো দেখা যাচ্ছে আমি তো সেভাবে আপনি যেভাবে কথা আমি বলেছি কি, শোনেন, আপনি এত কথা বলা লাগবে না। আপনি জিকোর কাছে এসে নামেন। মোকলে উনি তো বিয়েতে আপনার সাক্ষী ছিল এবং উনি স্পষ্ট বলেছেন যে যেহেতু আমি বিয়েতে সাক্ষী ছিলাম, আমিও সত্য সাক্ষী দিব। কথা বলছেন? উনি থাকবেন, সমস্যা নেই। আপনার পক্ষে যারা সাক্ষী আছেন তারা কেউই তাদেরকে টাকা দিয়ে ভয় দেখাইয়া কোনোভাবে ইনশাল্লাহ করতে পারবে না। আর যদি তারা জালেমের পক্ষে অবস্থান নেয়, তখন সেটা দেখা যাবে, তখন আমি আসি। এখন যেহেতু তারা আপনার পাশে আছে, এজন্য আমার আসার প্রয়োজন হবে না। তারপরেও যদি কেউই আপনার পাশে না থাকে, তখন আমি আসি। আমি কি বুঝাইতে পারছি আপনারে? জি জি। আপনি এখন কোথায় আছেন? আমি তো এই সামনে করে গাড়ির সাথে দেরি হচ্ছে তো। আচ্ছা, গাড়ির সাথে দেরি হচ্ছে, যত দেরি হোক আপনি কোনো টেনশন করার দরকার নাই। যদি বেশি রাত হয়ে যায়, এখানে দরকারে এলাকায় সামনে থাকবেন, ঠিক আছে? এখানে থাকার ওই যে আপনি ওই যে ইমাম সাহেবের বাসায় ওই যে আবু সাইদের নিয়ে রাত থাকতেন, ওখানে থাকবেন, সমস্যা কি? কথা বুঝতে পারছেন? আপনি যে ইমাম সাহেবের বাসায় বাসর করেছেন, তার বাসায় এসে থাকবেন প্রয়োজনে, কোনো সমস্যা নেই। সে যেহেতু আবু সাইদ সব আপনাকে বাসর করার সুযোগ দিতে পারছে, তো আপনার থাকারও ব্যবস্থা করবে সে। আমি বলে দেবো তাকে, ঠিক আছে? আপনার টেনশন নয়, আপনি আসেন। আর আমি এখন লাইভে গুরুত্বপূর্ণ একটা লাইভ করতেছি। এই কিছু আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে, আমি একটা গুরুত্বপূর্ণ লাইভে আছি, আপনার সাথে আবার পরে কথা বলতেছি। হ্যালো, বিস্তারিত পরে বলতেছি। হ্যাঁ, থানার এই 3টা এলাকা, এই কয়েক থানার সার্কেল অফিসারের সাথে আমার কথা হয়েছে, তিনি আপনাকে আসতে বলে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আপনি ঝিকর গাছা নামবেন, ঝিকর গাছা বাজার, ঝিকর গাছা। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি দুঃখিত, একজন মাজলুম মা আমাকে ফোন করেছেন। একজন আলেম যে এক সময় আমার মাদ্রাসায় খেদমতে ছিল। আমি যখন জুলাই আন্দোলনে ব্যস্ত ছিলাম, বিশেষ করে জুলাই পরবর্তী সময়ে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন নিয়ে আমি ব্যস্ত ছিলাম, তখন এই বিধবা মহিলার সাথে কোনোভাবে যোগাযোগ করে সে নাম্বার নিয়ে সে যোগাযোগ করে এবং তাকে বিভিন্নভাবে সুন্দর জীবনের প্রলোভন দেখায়। এক মহিলা প্রথমে রাজি হয় না, যেহেতু তার স্বামী মারা গেছে, তার সন্তান আছে। তো আগের স্বামীর ভিটাতেই সে আছে। তো প্রথম রাজি না হলে সে বিভিন্নভাবে ফুসলায় এবং আবু সাইদের স্ত্রীও তাকে ফুসলায়। এমনকি মহিলাকে দাওয়াত দিয়ে তার বাসায় নিয়ে আসে। 3 দিন মহিলা তার বাসায় থাকে এবং আবু সাইদের প্রথম স্ত্রী বলে যে আমি বিবাহতে রাজি আছি, আমি খুশি আছি, আমরা দুজন একসাথে থাকবো, বহু কিছু বলে। তো মহিলার বর্তমানে বক্তব্য হলো যে তার স্বামী যে পেনশনের টাকাটা ছিল, ওই টাকাটা আত্মসাৎ করাই ছিল এদের মূল উদ্দেশ্য। কিন্তু টাকাটা হাতে পাওয়ার আগেই মহিলা আবু সাইদ এবং তার স্ত্রী দুরভিসন্ধি বুঝে ফেলে, বিভিন্ন আলামত পেয়ে যায়, যার কারণে সে ঘুরে দাঁড়ায় এবং আমাদের কাছে বিচার দেয়। যাই হোক, এটা অনেক লম্বা বিষয়।
তো আমরা চেয়েছিলাম সামাজিকভাবে আলেম ওলামার মাধ্যমে এবং সামাজিক নেতৃবৃন্দের মাধ্যমে বিষয়টির সঠিক সুরাহা করতে, কিন্তু তারা এগিয়ে আসে নাই। তারা উল্টো মহিলাকে গালিগালাজ করেছে, ভয়ভীতি দেখিয়েছে, এবং তারা মনে করছে যে আগে যেমন লীগের সহায়তায় জুলুম করেছে, এখন দলের সহায়তায় তারা জুলুম চালিয়ে যাবে। তো সেরকম, অথচ আমার জানা মতে কোনো বিবেকবান বিএনপির কোনো বিবেকবান নেতাও তাদের পাশে দাঁড়ানোর কথা না। যদিও তারা হুমকি ধমকির মধ্যে এই বিষয়গুলো বলেছে যে তাদের পাশে জনগণ আছে, আসলে জনগণ আছে এটা বলে নেই, মানে কিছু লোকের কথা বলেছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা লাইভে বলতে চাচ্ছি না, যেহেতু তাদের কথা বলেছে, আমি নিজে তো আর শুনি না, এই জন্য নামগুলো লাইভে বলতে চাচ্ছি না। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো যে তাকে আমরা বলেছিলাম যে প্রয়োজনে আপনি তাকে তালাক দিয়ে দেন, আমরা অন্য জায়গায় আপনার পাত্রের ব্যবস্থা করে দেবো, দিনদার পাত্র। আপনি এক জায়গায় ধোকা খেয়েছেন, এখন আপনাকে প্রকাশ্যে বিবাহ দেবো, গোপনে বিয়ের কারণেই আপনি ধোকাটা খেয়েছেন। কিন্তু তার কথা হলো যে না, ধোকা আমাকে দিয়েছে, এবং উনি শুনেছেন যে সাতক্ষীরা শ্যামনগরে যখন ওই আলেম ছিল সেখানেও নাকি এরকম একটা ঘটনা ঘটেছে, আমার জানা নেই, এবং বলতে ভবিষ্যতে ঘটাইতে পারে। এই জন্য আমি তাকে বিচারের মুখোমুখি করব, যাতে ভবিষ্যতে আর কাউকে সে এই ধরনের জুলুমের শিকার করতে না পারে। তো যাই হোক, তো যেহেতু আমরা আলেম ওলামা যারা আছি স্থানীয়, সেভাবে তাকে বিচারের মুখোমুখি করতে পারি নাই, এবং এটারও কারণ আছে। এটার কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। কিছু এই জালেমের পক্ষে আরও কিছু জালেম দাঁড়িয়েছে। তো যাই হোক, তো আমরা এই মাজলুমের পক্ষে আছি, এবং তাকে আমরা প্রথমে বলেছিলাম যে আপনি মামলা করার দরকার নাই, যেহেতু মানবরচিত আইনে মামলা করে ধর্ষণই হবে। তিনি আমাদের দীর্ঘদিন প্রায় 2 মাস অপেক্ষা করেছেন, আমাদের দিকে চেয়েছিলেন যে আমরা তাকে বিচারের মুখোমুখি করব, ন্যায় বিচারের মুখোমুখি হবে সে। কিন্তু যখন আমরা এখনো ধৈর্য হারা হই নাই, কিন্তু ওই নারী যিনি ভিকটিম, তিনি বলতে চাচ্ছেন যে আমার এটা দেরি করতে চাচ্ছি না, আমি মামলার যেতে চাচ্ছি। তো তিনি যেহেতু যেতে চাচ্ছেন, আমার বাধা দেওয়ার তো কোনো অধিকার নাই, রাইট নেই, এবং একান্ত মাজুর হয়ে তিনি যাচ্ছেন। আমি মনে করি আল্লাহ তাকে ক্ষমা করবেন, এবং এর সকল দায়ভার ওই জালেমের উপর বর্তাবে যে কোরআন সুন্নাহর আলোকে সমাধানে আগ্রহী হয় নাই। তো যাই হোক, আমি আবার মূল কথায় ফিরে আসি যে আমাদের যে এই অ্যান্টিটেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান সাহেবের সাথে কথা বলছিলাম। আমি যদি কোনো ক্যাপশন ছাড়াই এসেছি লাইভে, কারণ প্রথমে তার সাথে আমি কিছুক্ষণ কথা বলেছি। শুরু থেকে লাইভে আসা উচিত ছিল, কিন্তু আমি আসলে সন্দিহান ছিলাম যে সে আসলে আমার ফোন রিসিভ করবে কিনা, এই জন্য আমি প্রথমে লাইভে আসি নাই। প্রথম যে কথাগুলো বলেছিল সেগুলো আরো মারাত্মক ছিল। সে প্রথমে মামলার বিষয়টা পুরোপুরি অস্বীকারই করেছিল, যে কোথায় মামলা কেমন যেন সে জানে না, এরকম মামলা টামলা হয়েছে কেমন যেন সে জানে না। সে একদম না জানার ভান করে আমাকে আরো বিভিন্ন রকম জিজ্ঞাসা, কোথায় মামলা হয়েছে, কি মামলা হয়েছে। তখন আমি নামগুলো বললাম, এগুলো বললাম, সে আমাকে আরো স্পেসিফিক ভাবে জানতে চায়। তখন আমি অনলাইন থেকে বের করে নিউজ পোর্টাল থেকে আবার বিস্তারিত বললাম, যেহেতু আমার তো আর মুখস্থ থাকে না। আর বিশেষ করে আমি আয়নাঘর থেকে আসার পরে আমার খুব স্মৃতি বম হয়ে যায়, আমার অনেক কিছু মনে থাকে না। এই জন্য একবার একটা জিনিস পড়লে অনেক সময় মনে থাকে না। এজন্য দেখে দেখে যখন তাকে বললাম, তখন সে স্বীকার করলো। আর যখন দেখলাম যে সে কথা আমার সাথে বলছে রিল্যাক্সে, তখনই আমি লাইভে এসেছি। তো তার কথাগুলো সরাসরি আপনারা শুনেছেন, যে সে একজন দায়িত্ব। আপনারা দেখেন যে আওয়ামী লীগের নামে মামলা হইলে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে, যে তদন্ত ছাড়া যেন পুলিশ মামলা না নেয়। এই যে কারণ মিথ্যা মামলা হতে পারে, এ কারণে আইন মন্ত্রণালয় সম্ভবত একটা প্রজ্ঞাপন জারি করেছে। তো এইটার কথা আমি তাকে বলতে ভুলে গেছি, এখন মনে পড়লো। বললাম আগেই যে আমি অনেক কিছু ভুলে যাই। তো লীগের নামে মামলা দিতে গেলে সাথে সাথে দেওয়া যাবে না, অভিযোগ নিতে হবে, নিয়ে তদন্ত করতে হবে, তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপরে মামলায় পরিণত করতে হবে। সেটাকে কত রকমের সেখানে রেসপন্সিবিলিটির বিষয়। অথচ আলেম ওলামা এবং তাওহীদি জনতার যারা নেতৃবৃন্দ আছেন, ইসলামিক স্কলার যারা আছেন, এবং তারা খুবই জনপ্রিয়, এবং তারা কিন্তু আমি আতাউর রহমানকে মিডিয়া বিভিন্নভাবে বিতর্কিত করেছে। বিশেষ করে কদরুদ্দিন শিশির নামক নাস্তিক্যবাদী মানসিকতার এক সাংবাদিক, যে একটি ইসলামী ব্যাকগ্রাউন্ডের দল থেকে উঠে এসেছে, এখন সে এলিট শ্রেণীর সেকুলার প্রোম্যাক্সে পরিণত হয়েছে, এবং কতগুলো মিথ্যা এলিগেশন আমাকে দেওয়া হয়েছে, এবং আমার নামে অনেকগুলো মিথ্যা এলিগেশন দিয়ে সে পোস্ট করেছে। সেই পোস্টের ভিত্তিতে জুলাই পরবর্তী সময় অনেকে নিউজ করেছে। যেহেতু আমি অত জনপ্রিয় ব্যক্তি না, আমার ব্যাপারে ওইরকমভাবে কেউ প্রতিবাদ জানায়ও নাই। এইটা নিয়ে আমার কোনো আক্ষেপও নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা তো আসলে এই যে জনপ্রিয় ব্যক্তিদের ক্ষেত্রে কিছু হইলে আমাদের টনক নড়ে, সাধারণ মানুষের কিছু হইলে আমাদের টনক নড়ে না। যেহেতু আমি একজন সাধারণ মানুষ, ওইরকম জনপ্রিয় কেউ না, এই জন্য আমার ব্যাপারে কেউ মাথা ব্যথা করে নাই। কিন্তু এখন যখন ধীরে ধীরে জনপ্রিয় ব্যক্তিদের দিকেও তারা হাত বাড়াচ্ছে, এখন ঠিকই অনেকে নড়ে চড়ে বসেছে। এখন আমার বক্তব্য হইলো, এইভাবেই হইলে হবে না, ঠিক জুলাই বিপ্লবের মতো একটা বিপ্লবী আন্দোলন করতে হবে।
একটা বিপ্লবী আন্দোলন করে প্রশাসনের সংস্কার করতে হবে। আপনারা সুশীলতার মাধ্যমে, আপনার বৈঠকের মাধ্যমে এটা পারবেন না। আমরা অনেক বৈঠক করেছি। আমার মনে হয় বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন 24 পরবর্তী বাংলাদেশে প্রশাসনের সাথে যতগুলো বৈঠক করেছে, এতগুলো বৈঠক কোনো রাজনৈতিক দলও করে নাই। আমি যদি চ্যালেঞ্জ করি হয়তো আমার ভুল হবে না। সবসময় তো আমরা এগুলো অনলাইনে আনতাম না। অসংখ্য বৈঠক আমরা প্রশাসনের সাথে করেছি, অসংখ্য বৈঠক করেছি, বিভিন্ন পর্যায়ে করেছি। এরপরে আমরা রাজপথের আন্দোলন করেছি। তো এখন আপনারা মনে করেন না এটা রাজনৈতিকভাবে শুধুমাত্র বৈঠকের মাধ্যমে, হ্যাঁ, সুশীলতা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে এটা হবে না। এটা হবে না। কারণ সরকারি চাকরি, লাখ লাখ টাকা বেতন, তারপরে এই চাকরিতে থাকার কারণে বিভিন্নভাবে এই যে জঙ্গি মামলা দেবে একজনের নামে, তারপরে দেখা যায় তার পরিবার মানে টাকা পয়সা দিয়ে ভিকটিমকে উদ্ধার করতে চাইবে। এখানে লাখ লাখ টাকার বাণিজ্য, লাখ লাখ টাকার বাণিজ্য। আয়না করে থাকা অবস্থায় কর্মকর্তা নির্লজ্জভাবে এই কথা আমাদের কাছে বলেছে যে আমরা বলেছি আপনারা কেন এই জুলুমের সহযোগিতা করছেন। দেখলাম সে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন বলতেছে হুজুর এত এত টাকা এখান থেকে আসে, আমার খরচের হাতে তো বেড়ে গেছে যে আসলে ছেড়ে দিতে চাইলেও পারতেছি না, এত এত টাকা এখান থেকে আমরা পাই। তো এইগুলো আসলে সুশীলতা দিয়ে হবে না। এটার জন্য একটা যুগপৎ আন্দোলন দরকার। ঠিক আছে? আমাকে যারা মনে করেন যে আমি সামনে থাকলে আন্তর্জাতিকভাবে দেশ একটা মানে দেশেরই হবে, আমার বডি ল্যাঙ্গুয়েজে নাকি অন্যরকমের, আমাকে দেখতেই নাকি জঙ্গির মতো লাগে। হ্যাঁ, আসলে জঙ্গি মানে তো প্রকৃত মুসলিমকে তারা জঙ্গি বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি চুল রেখেছেন, আমিও রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি দাড়ি রেখেছেন, আমিও রেখেছি। এবং হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই মোচের কথা হাদিসে পড়েছি, ওই রকম মোচ আমি রেখেছি। তো এখন এই বডি ল্যাঙ্গুয়েজের কারণে যদি তারা আমাকে জঙ্গি বলে, এই কারণে কি এগুলো আমি বাদ দেবো? হাসিনার আমলেই বাদ দিন, এই কারণে কি বাদ দেবো? অনেকে আমাকে বলে আপনি আন্দোলন সংগ্রাম করলে করেন, তবে আপনার এই যে চুল কাটেন, এই করেন সেই করেন, হ্যাঁ আপনি কথা একটু আসতে বলেন। ভাই আমার যে স্বাভাবিক তবিয়ত, এর বাইরে তো আমি যেতে পারবো না। তো এই জন্য আমি বলি যে আচ্ছা আমি বসে বসে পপকর্ন খাই, আপনারা যুগপৎ আন্দোলন করেন। ঠিক আছে? আন্দোলন ছাড়া এটার কোনো সমাধান হবে না, আন্দোলন করলেই হবে। এবং যদি দেখি যে না আপনারা যথেষ্ট আন্দোলন করে তুলতে পারছেন না, তখন ইনশাআল্লাহ কোনো কিছুর পরোয়া করবো না, আবার রাজপথে আমি আতাউর রহমান বিক্রমপুরী নিজেও সক্রিয় হবে। প্রয়োজনে আবার প্রতিষ্ঠান কোরবান করবো, নতুন প্রতিষ্ঠান করেছি, এটাও প্রয়োজনে কোরবান করবো, পরিবার কোরবান করবো। কিন্তু এই জঙ্গি নাটকের যারা ডিলার, এদেরকে এদেশ থেকে বিতাড়িত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আর এরা যদি বিতাড়িত না হয়, ইনশাআল্লাহ এই জঙ্গি নাটকের মূল হোতাদের, এই প্রকৃত সন্ত্রাসীদের, প্রকৃত জঙ্গিদের এই মাটিতে দাফন করে ফেলবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।